আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকে ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকে, মানে শুক্রবার সকালের ব্লগ এটি। আর আজকে সকালের হালকা পাতলা নাস্তা ছিল আমাদের দুধ চা আর টোস্ট বিস্কিট। তো গতকাল রাতে মানে বৃহস্পতিবার রাতে যেহেতু ঘরের দেয়ালগুলো রং করেছি আমার বেডরুমের, তো ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে, তাই আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। আর শুক্রবারে তো এমনিতেই একটু লেট করে ওঠা হয়, তাই আর কোনো নাস্তা বানাতেও ইচ্ছে করলো না আর ভারী কিছু খেতেও ইচ্ছে করলো না। তাই দুধ চা আর টোস্ট বিস্কিট নিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। তো ঘরের বাকি সদস্যরা মানে আমার দুই ছেলে আর তার বাবা, ওনারা নাস্তা খেয়ে নামাজের জন্য চলেও গিয়েছে। আর আমি এখানে দুপুরে রান্নার জন্য রেডি করছি। তো এখানে আমি কিছু গরুর গোশত নিয়েছি আর সাথে তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ, কারণ এখানে আদা বাটার সাথে মানে আদা রসুন বাটার সাথে পেঁয়াজ বাটা ও জিরা বাটাও আছে, এর জন্য একটু বেশি পরিমাণের দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ আর মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তাই একটু বেশি দিয়েছি, এখানে 2 চা চামচ ভরে ভরে মরিচের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ এখানে পরিমাণ মতো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমার হাতের চামড়া উঠে গেছে, তাই এখানে কোনো রকম রিস্ক না নিয়ে চামচ দিয়ে আমি কাজটা চালিয়ে দিচ্ছি। তো চামচ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে মাংসগুলো। তো মিশিয়ে আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, চামচটা ধুয়ে আর কি, দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর মাংসটা বলক আসার পরে মাংস থেকেও বেশ কিছু পানি বের হয়েছে। এই মাংসটা আমি এই পানিতেই খুব ভালোভাবে কষিয়ে নেব চুলার আঁচ কমিয়ে দিয়ে। তারপর এই তো আমি চলে এসেছি আমার বেলকুনিতে। তো কালকে রুম রং করার সাথে আমার বেলকুনির এই সামনের এই জায়গাটুকু আমি রং করে নিয়েছিলাম। তো এগুলো আর ক্লিন করা হয়নি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আজকে একটু ক্লিন করে নিয়েছি। খুব অল্প স্বল্প গাছ আছে আমার এই বেলকনিটাতে, যেহেতু রোদ পড়ে না ভিতর সাইডে, তাই ওরকমভাবে কোনো গাছও লাগাতে পারি না ইনডোর প্লান্ট ছাড়া। তো আমি সবগুলো গাছ নামিয়ে নিয়ে গ্রিলগুলো খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তারপরেই তো গাছগুলোকেও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব, পানি স্প্রে করে একটু মুছে ক্লিন করে নিব। এই গাছটা রোদে মনে হয় ভালো থাকে, তো যেই জায়গাটুকু রোদ পড়েছে ওই জায়গাটুকু পাতাগুলো সবুজ আছে আর ফুলও হয়, কিন্তু যেই জায়গাটার ভিতরে রোদ লাগেনি সেগুলো নষ্ট হয়ে গেছে ওই সাইডটা। আর এই তো এই মানি প্ল্যান্টের গাছগুলো আর পার্পল হার্টের গাছগুলো আমি এগুলো রিপোর্ট করেছি, কারণ একটু ডেকোরেশন করব ঘরে। খুব অল্প কিছু গাছই আছে আমার বেলকনিতে, তো আরও কিছু গাছ নেওয়ার চিন্তাভাবনা আছে। তো আমার হাতের গাছ ওরকম বেশি গ্রোথ করে না আর রোদ পড়ে না, এর জন্য তেমন কোনো গাছ লাগাতেও ইচ্ছে করে না। কিছুদিন পরে দেখা যায় গাছগুলো মরে যায় বা নষ্ট হয়ে যায়। আমার কাছে ফুল গাছগুলো খুবই ভালো লাগে, কিন্তু আমি বারান্দায় লাগাতে পারি না, কারণ এখানে রোদ নেই যেহেতু গাছগুলো গ্রো হবে না আর ফুলও ফুটবে না। তো আমার বারান্দাটাও অনেক ছোট, ওই কর্নারটা দিয়ে যেহেতু এসির ফ্যান লাগানো আছে, তাই ওই কর্নারটাতে কোনো গাছও লাগানো হয় না আর ওই দিকটাতে বেশি যাওয়াও হয় না। আর এই সামনের এইটুকুতেই আমি অল্প কিছু গাছ লাগিয়ে রেখেছি। তো বারান্দার গ্রিলটা পরিষ্কার করে আমি গাছগুলোকে আবার সুন্দরভাবে গুছিয়ে স্প্রে দিয়ে গাছগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি একটু পানি দিয়ে। তো বারান্দার কাজগুলো শেষ করে আমি চলে এসেছি ছাদে। অনেক দিন পরে ছাদে এসেছি, প্রায় 1 মাসের বেশি হবে। অসুস্থ ছিলাম আর এখনও অসুস্থ আছি, ওরকমভাবে সিঁড়িতে ওঠানামা করতে পারি না, তাই ছাদে আসা হয় না অনেক দিন যাবৎ। তো আজকে ছাদে এসে ভালোই লাগছিল, খোলামেলা আকাশ। আর শীতের আগে বাসাটাকে ক্লিন করার চেষ্টা করছি। তো বাসার যে পর্দাগুলো ছিল ছেলের রুমেরগুলো তো আগেই ক্লিন করে নিয়েছি আমি নিজেই। তো অসুস্থ হওয়ার পরে আবার কাজের লোক রেখেছি। তো খালা পর্দাগুলোকে ধুয়ে ছাদে মেলে দিয়েছে, তো দেখতে এসেছিলাম শুকিয়েছে কিনা। আর ওই তো একটা প্লেন যাচ্ছে আর খুব শব্দ হচ্ছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছি। তো পর্দাগুলো শুকিয়ে গিয়েছিল, হালকা হালকা ভেজা ছিল, তো নামানো আমার পক্ষে সম্ভব না, তাই ছেলেকে পাঠিয়ে দেব আমি নিচে গিয়ে। বড় ছেলে ওই এসে নিয়ে যাবে। আর এর মধ্যে না অনেকটা সময় পার হয়ে গিয়েছে,
হ্যাঁ, গরুর গোশত রান্না করতে বসিয়েছি সেটা দেখিয়েছি, কিন্তু রান্না করে খেয়েও ফেলেছি আর ভিডিও করা হয়নি। আসলে ভালো লাগছিল না। শরীর যেহেতু অসুস্থ, একটু কাজ করলেই আর ভালো লাগে না আরকি, উঠে দাঁড়াতে পারি না এরকম অবস্থা। তো যার মতো নিয়ে দুপুরে খাওয়াটা শেষ করে ফেলেছি। আর এখানে বিকেলবেলা মানে সন্ধ্যার পরে জান্নাতের বাবা বলছিল যে কিছু চিপস ভাজো খাই। তো এখানে আমি চলে এসেছি চিপস ভাজার জন্য। আর এখানে আমি কিছু চিপস ভেজে নিয়েছি, কালারিং চিপস। আর এখানে কিছু পটেটো চিপস ভেজে নিয়েছি। এই চিপসটা না খুবই মজার খেতে। আমি অল্প একটু চিপস ভাজলেই অনেকগুলো হয়ে যায় আর খেতে ভালোই লাগে। আমার বাচ্চারা খেতে পছন্দ করে। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনাদের সবার কাছে অনুরোধ, প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। কত নাম্বার লাইক দিচ্ছেন, কত নাম্বার সাবস্ক্রাইব করেছেন এগুলো কেউ উল্লেখ করবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো সবগুলো চিপস ভেজে আমি খেতেও দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু পপকর্ন ভেজে নিচ্ছি। চিপস ভেজেছি সেই কড়াইটার ভিতরে, ওইটার যে তেলগুলো ছিল ওগুলো আমি আলাদা করে নিয়েছি। আর অল্প একটুখানি পরিমাণ তেল দিয়ে আমি এখানে কিছু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কিছু পপকর্ন ভেজে নিচ্ছি। আমার বাসায় আমার হাতের আমি যাই কিছু রাখি না কেন কিছুদিনের মধ্যেই পোকা হয়ে যায়। এই সমস্যাটাতে আমি যে কী পরিমাণের ভুগছি তা বলার বাহিরে। চাল এনে রাখলে চালেও পোকা হয়ে যায়, ডালে পোকা হয়ে যায়। পপকর্নগুলো রেখেছি এগুলোর ভিতরেও পোকা হয়ে গেছে। তো রোদে দিয়ে ঝেড়ে টেরে আমি বাসায় নিয়ে এসেছি। তো এর জন্য এখন থেকে আমি বেশিরভাগ ডাল ফ্রিজেই রেখে দিচ্ছি। কিন্তু এসব পপকর্ন, চাল এগুলো তো আর ফ্রিজে রাখা সম্ভব না। অনেক সময় দেখা যায় মায়ের আর আমার একসাথেই অনেক কিছু কেনা হয়। তো ওনার জিনিসগুলো ভালোই থাকে, আমার জিনিসগুলোতেই এরকম পোকা হয়ে যায়। আমার কি হাতেই সমস্যা কিনা তাই বুঝতে পারছি না। আর এই তো আমার মেয়ে সাজানো সংসারটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো সে সারাদিনই ঘরের ভিতরে এখানে ওইখানে এভাবে পুতুল খেলনা সাজিয়ে গুছিয়ে রেখে দেবে। আর এই তো সবাইকে চিপস ভেজে এনে খেতে দিয়েছি। আর এর মধ্যে আমার পপকর্নগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলোও এখন নিয়ে খেতে দিয়ে দেব। তো আজকে যেহেতু আমাদের দুপুরে খাবার খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় আসর আজানের পর হয়ে গেছে। তো পেট মোটামুটি ভরাই ছিল, তাই এই তো আজকে বিকেলে আমাদের হালকা পাতলা নাস্তা ছিল এটাই। আর যেহেতু একটু ঠান্ডা পড়েছে, সবারই কম বেশি সর্দি একটু লেগেছে হঠাৎ সিজন চেঞ্জ হওয়াতে। তাই ভাবলাম আজকে সকালে যেহেতু দুধ চা খেয়েছি এখন কিছু রং চা বানাই। আর আমার কাছে রং চা একটু বেশি মশলা দিয়ে বানালেই ভালো লাগে খেতে। তো আমরা মানুষ যেহেতু 5 জন, আমি 5 কাপ পানি মেপে দিয়েছি আর সাথে আমি 1 কাপ পানি একটু বেশি পরিমাণের দিয়েছি। কারণ ওই 1 কাপ পানি আমি মশলার সাথে জাল দিয়ে টানিয়ে ফেলবো। কারণ রং চার পানিটা মশলার সাথে যত বেশি জাল হবে অতই খেতে ভালো লাগবে। আর যেহেতু গরম মশলার ভিতরে একটু ময়লা থাকে তাই আমি এখানে তেজপাতার মশলাগুলো ধুয়ে দিচ্ছি। তো রং চা তো আমরা কম বেশি সবাই বানাতে পারি, এটা তো আর দেখানোর কিছু নেই। তো আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব লবণ। অনেকে রং চায়ে লবণ খায় না, কিন্তু আমার কাছে রং চায়ে লবণ না দিলে খেতে ভালো লাগে না, তাই আমি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিই। তো লবণ, চিনি আর গরম মশলা দেওয়ার পরে আমি প্রায় অনেকক্ষণ এই চায়ের পানিটা ফুটিয়েছি একেবারে কালার চেঞ্জ হয়ে যাওয়া অবধি। তারপরে একেবারে অল্প পরিমাণে একটু চা পাতি দিয়েছি। রং চায়ে সবসময় অল্প একটু চা পাতি দিলেই রং চাটা খেতে ভালো লাগে। তো এখন আর 2 মিনিটের মতো জাল দিয়ে আমি চাটা নামিয়ে ফেলবো। তো আদা দিলে চাটা খেতে আরও ভালো লাগতো। আদা ছিল না, আমার যে ডিপ ফ্রিজে গ্রেট করা আদা থাকে সেই আদাটাও শেষ হয়ে গেছে। তো আমি যেহেতু রান্নাঘরটা একটু ঠিকঠাক করার প্রিপারেশন নিয়েছি, আমার সব জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে। তো এখন চায়ের ছাঁকনিটা যে কোথায় রেখেছি সেটাই খুঁজে পাচ্ছি না। তাই পাতিলটাকে কিছুটা সময় আমি এভাবে রেখে দিচ্ছি। যখন পাতিটা নিচে নেমে গিয়েছে তখন চাটা ঢেলে নিচ্ছি। আমার বাসায় রং চা খেতে কেউ পছন্দ করে না, তাই ওরকমভাবে রং চা বানানো হয় না।
তো অনেক বকাঝকা দিয়ে বাচ্চাদেরকে মাঝে মধ্যে রং চা খাওয়াই। আর বাচ্চাদের কথা কি বলবো, আমার নিজের কাছেই রং চা খেতে ভালো লাগে না। ঠেকায় পড়ে মাঝে মধ্যে একটু খাই সর্দি লাগলে আর কি। তো ছাদে থেকে পর্দাগুলো এনে এই তো রুমটাকে গুছিয়ে নিয়েছি। আর গতকাল যেহেতু রং করেছি, রুমটা সাজানো গোছানোর পরে রুমের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু ছোট বাচ্চা আছে তাই কতদিন এরকম সাজানো গোছানো থাকবে বলতে পারছি না। আর এখন রাতের 10টার মতো বাজে, আমার মেয়েটা ঘুমিয়ে গিয়েছে। ও কিন্তু সচরাচর এত তাড়াতাড়ি ঘুমায় না। ও একটু আগে সোফা থেকে পড়ে গিয়ে দাঁত দিয়ে জিভটা অনেকটা কেটে গিয়েছে। আর অনেকগুলো রক্ত বের হয়েছিল মুখে থেকে। তো কান্না করতে করতে মেয়েটা আমার ঘুমিয়ে গেছে। নয়তো সে রাতের 1টা 1:30 ছাড়া কখনো ঘুমায় না। তো রং করে সাজানো গোছানোর পরে আমার রুমটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।